সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এডুকেশনাল ভিডিওতে। আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসে শিখব যে চ্যানেল মেনটেন করে যখন কোনো স্টকের মুভমেন্ট আমরা দেখব, তো আমরা সেই চ্যানেলের কোন কোন জায়গায় আমাদের বাই অথবা এক্সিট হতে পারে সেই সম্ভাব্য পয়েন্টগুলো আমরা আজকে দেখার বা বোঝার চেষ্টা করব। আমাদের গত দুইটা ভিডিওতে আমরা সিমিলার টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে অলমোস্ট 20টার মতো স্টক যেগুলোকে আপনার একই রকমের অলমোস্ট একই রকমের বা সিমিলার প্যাটার্ন ফর্ম করে আপনার একটা মুভমেন্ট তৈরি করছেন। তো আজকে আমরা তাহলে ধারাবাহিকতা আমাদের তৃতীয় অ্যানালাইসিস আমরা দেখব। আমাদের এইখানে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে ইবনে সিনা। নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা রেজিস্ট্যান্স জোন গুলোকে পাচ্ছি এইভাবে, এবং এইটার এক্সটেন্ডেড যে আমরা লাইন বা জোন, সেটা আমরা এক্সটেন্ড করলে 315 টাকা মেবি এরকম আসবে এখন পর্যন্ত। তো আর যদি এই জায়গাটাতে ধরি তাহলে 320 টাকা, এবং আরো পরে যদি ধরি তাহলে এটা আরো আস্তে আস্তে স্কুইজ হয়ে আসবে। সাপোর্ট জোন গুলো কিন্তু ভ্যালিড আছে, আপনারা নিশ্চয়ই অলরেডি শিখে ফেলেছেন। অর্থাৎ এই সাপোর্ট গুলো ভ্যালিড থাকতেছে। তাহলে ধরা যাচ্ছে যে এই যে যে চ্যানেলটা মেনটেন করতেছে এখনো পর্যন্ত ভ্যালিড রেখেছে, এইটা ইন ফিউচারেও রাখবে। সেটা কত সময় পর্যন্ত? হয়তো বা আরো বেশ কয়েকটা মাস, সেটা 2 মাস হতে পারে, 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, যেটাই হোক টাইমটা আমরা বলতে পারছি না। কিন্তু প্যাটার্ন দেখে যেটা আমরা বুঝতে পারতেছি যে শেয়ারটা কিন্তু একটা চ্যানেল মেনটেন করে যাচ্ছে। এই রেজিস্ট্যান্স ফেস করলো, আবার পড়লো, আবার এখানে প্রায় কাছাকাছি রেজিস্ট্যান্স। তো এই জিগজ্যাগটা কিন্তু সামনের দিনগুলোতে আমরা আরো দেখব, এবং একটা পর্যায়ে যে হয়তো বা এই চ্যানেলের ব্রেকআউটটা হবে, অর্থাৎ উপরের দিকে ব্রেকআউট করে শেয়ারের যেটাকে বলে যে বুল রান, সেই বুল রানটা কোনো একটা সময় হবে। এখন সেটা বুল রান না হয়ে বিয়ারিশ রানও হইতে পারে, যদি ডিফারেন্ট কোনো কেস আসে বা সিনারিও আসে। সেই ক্ষেত্রে এটা বুল রানটা এই দিকে না হয়ে বিপরীত দিকেও কিন্তু হইতে পারে, এবং সেই ক্ষেত্রে দুই দিকেই সম্ভাব্য পরিস্থিতি চিন্তা ভাবনা আগে থেকে করে রাখা ভালো। আমরা এর আগে দেখেছি যে ম্যাকডি ক্রস ওভার একটা ফ্যাক্টর, জিরো লেভেলের নিচ থেকে উপরের দিকে যখন জিরো লেভেলটাকে ক্রস করে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট জিরো লেভেলকে ক্রস করছে করছে অবস্থা। হয়তোবা এটা যখন আমার স্ক্রিনশটটা নেয়া আরো 3-4 দিন আগের, হয়তোবা রিসেন্ট টাইমে এটা ক্রস ওভার হয়েও যেতে পারে। যাই হোক, তো জিরো লেভেলকে ক্রস করলে আমরা বরাবরই দেখেছি যেমন এই জায়গাটাতে একটা মোমেন্টাম পেয়েছিল এবং শেয়ার প্রাইস বেশ ভালো কিন্তু বেড়েছিল। ঠিক একইভাবে জিরো লেভেলকে এইখানে ক্রস করার পর এই যে মোমেন্টামটা এই জায়গায় পেয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি এইখানে নেই, এই জায়গার ক্রস ওভার হলে ম্যাকডি এইরকম একটা আপওয়ার্ড মুভমেন্ট আসতে পারে। আর হয়তোবা এখন এখানে যে আছে সেটা কারেকশনের যে এই জায়গা থেকে এই মুভমেন্ট আসতে পারে 340 টাকা পর্যন্ত, হয়তো বা আবারও আসতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স যদি ধরে, অর্থাৎ এইটা যদি ধরে তাহলে 380 টাকা, এই লাইনটাকে যদি ধরে তাহলে 355 টাকা, এইটাকে যদি ধরে তাহলে 340 টাকা বা 35 টাকা। তো এই রেজিস্ট্যান্স জোন গুলোতে তখন আসার খুব সম্ভাবনা তৈরি করবে। আমরা তাহলে আহ, পরবর্তী আরেকটা স্টকের অ্যানালাইসিসটা একটু দেখি। ইফাদটো এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স চ্যানেল, সরি রেজিস্ট্যান্স একটা চ্যানেল মেনটেন করছে, এবং সেটা কিছুটা ডাউন স্লাইডিং স্লপ তৈরি করেছে। অর্থাৎ
এই বরাবর যদি আসি 28 টাকা, বাট এইখানে যদি স্টার্টিং পয়েন্ট ধরি আর এটা যদি এন্ড পয়েন্ট ধরি এখন পর্যন্ত, তাহলে 26 টাকা ইন্ডিকেট করে। তার মানে 28 টাকা থেকে শুরু করে 26 টাকা পড়ে, মানে ডাউন একটা সিচুয়েশন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলের এই রেজিস্ট্যান্স জোন গুলোতে বারবার কাছাকাছি আসছে অথবা টাচ করেই পড়ে গেছে। এখানে কিছুটা ব্রেক দেখাচ্ছিল, বাট আলটিমেটলি ধরে রাখতে পারে নাই। ঠিক একইভাবে এই সাপোর্ট জোন গুলোও খুব ভালোভাবে আমরা দেখছি যে কাজ করছে। এই যে এখানে পুরোটাই তো সাপোর্ট নিয়েছে। এইটারই এক্সটেন্ডেড লাইন দেখেন, এইটা কিন্তু 2025 সালের শুরুর দিকের কথা। সেটা 7-8 মাস পরে এসে এখানে কি হয়েছে, ভ্যালিড হয়েছে, এবং এখান থেকে একটা মোমেন্টাম গেইন করে শেয়ারের প্রাইস 23-24 টাকার আশেপাশে আছে। তো এইটা যদি সর্বোচ্চ যায়, আপাতত আমরা দেখেছি যে এই চ্যানেলটাকে যে অনার করতেছে, তাহলে সর্বোচ্চ 26 টাকা পর্যন্ত এই চ্যানেল অনুযায়ী আমরা মেজার করতে পারতেছি। ঠিক একইভাবে এই আপস এন্ড ডাউন গুলো আমরা যদি ধরতে পারি, তাহলে দেখা যাবে যে এইখানেও আহ, ভালো মানি মেক করা পসিবল। সো এই যে যে অনার করছে বা ভ্যালিড রাখছে, এই জিনিসগুলোই আপনারা যদি অবজারভেশন রাখেন ওভার টাইম, তাহলে যখন সাপোর্টের কাছাকাছি আসছে আপনারা তখন পজিশন নেওয়ার ব্যাপারে চিন্তা করতে পারেন। আবার যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি আসছে তখন আপনারা এক্সিট নেওয়ার ব্যাপারে চিন্তা করতে পারেন। এই জিনিসগুলো যখন প্র্যাকটিস করতে থাকবেন একটা ডিসিপ্লিনড ওয়েতে, তখন দেখবেন যে স্টক মার্কেটটা আপনার জন্য অনেকটা ইজিয়ার হয়ে গিয়েছে। আমরা ম্যাকডি ক্রস ওভার দেখেছি। এইখানে যদি দেখি প্রাইস এখানে যে কিছুটা বেড়েছিল, জিরো লেভেলকে যখন ক্রস করেছে এই জায়গাটাতে, তখন প্রাইসটা এই অ্যাকচুয়ালি এইখানে আসছে। এই যে এখানে জিরো লেভেলকে ক্রস করেছে, মোমেন্টাম ভালো গেইন করেছে, এইটা আসছে। এখানেও ক্রস ওভার করেছে, বাট জিরো লেভেলের নিচে স্টিল প্রাইস এখানে কিছুটা হইলেও গেইন করেছে। তো এইটা এই যে এইরকম করে তারপর একটা মুভমেন্ট আসতে পারে। তো এইটা পর্যন্ত হয়তো বা আরো বেশ কয়েকটা মাস বা সপ্তাহ লেগে যেতে পারে। অপেক্ষা করেন, দেখেন এখানে অপরচুনিটি আবার নতুন করে ক্রিয়েট হয় কিনা। এই জন্য হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কন্টিনিউয়াস অবজারভেশনে রাখতে হয়, এবং আপনার যে অ্যাজাম্পশন গুলো সেগুলো আপনি নোট ডাউন করে রাখা বা একে আহ, একে রাখা, এই জিনিসগুলো রাখতে হয়। তাহলে হচ্ছে যে আপনি আহ, বলা যেতে পারে যে খুব সুন্দরভাবে এইগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন। এবার আমাদের স্টকটা হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো। আমরা একটু দেখার চেষ্টা করি। এই একটা সাপোর্টিভ পয়েন্ট, এই একটা সাপোর্টিভ পয়েন্ট। তো এটা শুরু হয়েছে কিন্তু 55 টাকার লেভেল থেকে, আর এটা ইন্ডিকেট করতেছে এই যে 60 টাকা, তার মানে এটা আপওয়ার্ড স্লপ তৈরি করছে। ঠিক একইভাবে আমরা যদি রেজিস্ট্যান্সটা দেখি, মানে আমাকে আগে দেখতে হবে যেটা বেয়ারিশ আর বুলিশ। আমি যদি দেখি তাহলে এটা একটা শর্ট টু মিড টার্মের একটা বুলিশ স্টক। সাপোর্ট রেঞ্জের প্রায় কাছাকাছি এসে এখান থেকে আবার ডেড ক্যাট বাউন্স হয়েছে। রেজিস্ট্যান্স জোনটা কত, এই যে এখানে রেজিস্ট্যান্স জোনটা অ্যাক্টিভ, এই যে এখানে অ্যাক্টিভ। সো 68 টাকা হচ্ছে এর একটা ভালো রেজিস্ট্যান্স জোন। যদি ব্রেক করতে পারে 76 টাকা, যদি 76 টাকা ব্রেক করে তাহলে 84 টাকা, এটা যদি ব্রেক করে তাহলে 92 টাকা। ম্যাকডির ক্রস ওভার হয়ে এই যে মুভমেন্ট, জিরো লেভেলকে আবারও ক্রস করতে হবে, অর্থাৎ এই জিগজ্যাগ করে করে জিরো লেভেলকে ক্রস করে বড় একটা র্যালি হয়তো বা আগামী 6 মাসের মধ্যে আসলেও আসতে পারে। তো সেইটা যদি আপনি অবজারভেশনে রাখেন, এইটা এই র্যালি বা এই ধরনের বুল মুভ যখন শুরু হয় সেগুলো ধরাটা খুব ইজি হয়। যেই জন্য আমরা বলেছিলাম বা আমি স্পেশালি এনকারেজ করব যে টেকনিক্যাল অ্যানালাইসিস এখনকার মার্কেটে খুব ভালো কাজ করছে, এবং এগুলো আপনারা শিখেন, অ্যাপ্লাই করেন, তাহলে এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং সেই জন্য আপনাদের জন্য একটা কোর্স ডিজাইন করেছি, বিস্তারিত আমাদের ডিটেল সেকশনে দেওয়া আছে। ইন্ট্রাকো, আমরা ইন্ট্রাকো এটা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট জোনটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। এই পুরোটা একটা রেজিস্ট্যান্স জোন, এইটা আরেকটা রেজিস্ট্যান্স জোন, এই আরেকটা রেজিস্ট্যান্স জোন। তার মানে 22 টাকার উপরে যদি স্টকটা ভলিউম নিয়ে স্টে করতে পারে, তাহলে পরবর্তী টার্গেট হচ্ছে 27 টাকা।
টাকার উপরে আমরা ধরে নিলাম যে এইটার কোন একটা পর্যায়ে। কেন? কারণ আমরা অলরেডি দেখেছি যে এই চ্যানেলগুলো মেনটেন করলে যে কোনো একটা সময় পরে, অর্থাৎ 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, এইটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স হিসেবে ভ্যালিড থাকেই। অলরেডি ম্যাকডির অবস্থা ভালো, ক্রসওভার হয়তোবা হয়ে গিয়েছে ইতিমধ্যে, বাট যেহেতু জিরো লেভেলের নিচে, অর্থাৎ এই যে মাইনাস ফিগার, জিরো লেভেলের নিচে, এই হলো জিরো লেভেল। সো এইটা এরকম আসতে পারে। তো এই ব্যাপারগুলোকে আপনারা একটু সুন্দরভাবে অবজারভেশনে রাখবেন। ইন্ট্রাকোর চার্ট দেখলাম আমরা, সেই সঙ্গে চ্যানেল এবং ম্যাকডি কম্পেয়ার করে, জিরো লেভেলের সঙ্গে কম্পেয়ার করে কিভাবে ট্রেড অথবা কিভাবে ইনভেস্টমেন্ট পজিশন নিতে হয় বা ইনভেস্ট করতে হয়, সেইটা আমরা দেখলাম। ইসলামী ব্যাংক আমরা একটু দেখি যে ম্যাকডির সিচুয়েশন, ক্রস ওভার করেছে জিরো লেভেলের নিচে, তার মানে এটা জিরো লেভেলের ক্রস ওভারের আগে আরো বেশ কয়েকটা এরকম ছোটখাটো ওয়েভ তৈরি করে করে তারপরে জিরো লেভেলকে ক্রস করতে পারে। যেমন এখানে ছোট ছোট ক্রস ওয়েভ না তৈরি করলেও টানা 2-3 মাস কনসোলিডেট করে একটা পর্যায়ে যে জিরো লেভেলকে ক্রস করেছে। তো এটাও হইতে পারে যে এখানে আগের মতো টানা 2-3 মাস কনসোলিডেট করে তারপর একটা মুভমেন্ট আসছে। আচ্ছা, সাপোর্ট জোনটা ভ্যালিড, এই যে 33 টাকা সাপোর্ট জোনটা ভ্যালিড। এই যে রেজিস্ট্যান্স জোন, এই যে রেজিস্ট্যান্স জোন, তো এটা আবারও এই জায়গাটাতে রেজিস্ট্যান্স হইতে পারে। আবার এই ডাউন চ্যানেল যেটা, এইটারও রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি 37 টাকা বা 34 টাকার উপরে। তো এইটাও একটা রেজিস্ট্যান্স। এই দুইটা কম্বাইন্ডলি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটার কম্বাইন্ড রেজিস্ট্যান্স জোন, এটা যদি ব্রেকআউট হয় অর্থাৎ 38 টাকার উপরে শেয়ারটা স্ট্রাইক করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা 44 রেজিস্ট্যান্স জোন, এরপরে হচ্ছে 47 বা 46 টাকার রেজিস্ট্যান্স জোন, এরপরে হচ্ছে 50 টাকার রেজিস্ট্যান্স। এইগুলো ধাপে ধাপে আহ, আমরা এগুলো মেজার করতে পারি। ঠিক আছে, আমরা পরবর্তী স্টকে যাচ্ছি। আইটিসি, আইটিসির ব্যাপারে আমরা যদি একটু বলি, আমরা দেখব যে ক্রসওভার এখানে একটা আমরা পেয়েছি, স্টিল আপওয়ার্ড, হুম, বাট জিরো লেভেলের অনেক নিচে। তো এখানে সময় নিবে কিছুটা। জিরো লেভেলকে যখন ক্রস করবে আবারও বুল রান শুরু হইতে পারে, যেমনটা এই যে এইখানে হয়েছিল। বুল রান পুরাটাই এই জিরো লেভেলের উপরে আরো একবার ক্রস ওভার হয়ে পরবর্তীতে প্রাইসিংটা বেশি হয়েছে। এই দুইটার সাপোর্ট জোন এখানে এসে ক্যাচ করেছে, তার মানে এটা ভবিষ্যতে করার সম্ভাবনাটা অনেক বেশি। এই রেজিস্ট্যান্স গুলোকে আমরা অ্যাক্টিভ এবং ভ্যালিড রেজিস্ট্যান্স হিসেবে দেখতে পারি। এইখানে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, অর্থাৎ 38 টাকার উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে এটা একটা ভ্যালিড ব্রেকআউট, এবং এখানে কনসলিডেট করে রেজিস্ট্যান্স গুলোকে ফেস করে। তো এইখানে ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে এটা 41 টাকা, এটা 43 টাকা, এই রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে 45 টাকা, এটা 46 টাকা, এইখানে একটা আছে এটা 47 টাকা, এবং আলটিমেটলি আরো যদি যায় তাহলে হচ্ছে এটা 51 টাকা। তো এইভাবে ধাপে ধাপে রেজিস্ট্যান্স গুলো ক্রিয়েট হয়, ব্রেকআউট হয় অথবা ফেইল করে, এবং নতুন নতুন অপরচুনিটি তৈরি করে। আশা করি আপনারা এগুলো ভালোভাবে রপ্ত করতে পারছেন বা শিখতে পারছেন। একটা পরামর্শ দিয়ে রাখতে পারি, আমার ভিডিওগুলো যখন আপনারা দেখছেন, অ্যানালাইসিস গুলো আমরা যে যে পয়েন্টের থেকে বলছি, এগুলো একটু খাতায় বা কাগজে কলমে নিয়ে আপনারা একটু নোট রাখতে পারেন। সেই সঙ্গে ভিডিওটা পজ করে এগুলোর একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, তাহলে হচ্ছে যখনই আপনার আহ দেখতে হবে বা দেখলে আপনার মনে হয় যে ভালো একটা কাজে আসতে পারে, আপনারা এক নজর দেখে দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব JHRML, অর্থাৎ জিএমআই হসপিটাল রিকুইজিট। আমরা ম্যাকডির ক্রসওভার,
বুল রান, এই ক্রসওভার বুল রান, এইখান থেকে এই পর্যন্ত এই যে ক্রসওভার হয়েছে, এই যে বুল রান হয়েছিল, এই সেকেন্ড বুল রানে এই প্রাইসিংটা হয়েছে। তো এইখানে আমরা যদি দেখি, যেটা নিচের থেকে ক্রস ওভার আবার তৈরি করেছে, এখন আপওয়ার্ড দেখে যাচ্ছে, জিরো লেভেলের নিচে আছে। তো এখানে আরো কয়েক মাস সময় নিতে পারে। এখানে কনসলিডেশনটা আমরা ফেজ দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্স জোনটাকে ফলো করে যেক্ষেত্রে যেহেতু নামছে, তার মানে এটার উপর একটা ব্রেকআউট হওয়ার কথা, অর্থাৎ 45 টাকার উপরে যদি শেয়ার প্রাইসটা থাকে, তাহলে এটার একটা ব্রেকআউট, এবং সেই ব্রেকআউটটা ধীরে ধীরে বুল রানে মুভ করে আমাদের জন্য যে রেজিস্ট্যান্স জোন গুলা, সেগুলোতে ধাপে ধাপে নিয়ে যেতে পারে, অর্থাৎ 50 টাকা, 55 টাকা, 60 টাকার আশেপাশে এবং 65 টাকার আশেপাশে। আমরা এবারে দেখবো কেডিএস, ম্যাকডি ক্রসওভার, এই যে ম্যাকডি ক্রসওভার আপ, ম্যাকডি ক্রসওভার আপ, এই যে প্রাইসের আপ, ম্যাকডি ক্রসওভার হয়েছে, কারণ এই বরাবর যদি আমি দেখাই, এই যে ম্যাকডি ক্রসওভার, এই যে এই পর্যন্ত। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। ম্যাকডি এইখানেও ক্রসওভার হয়েছে আপওয়ার্ড, তো জিরো লেভেলের নিচে সময় লাগবে কিছুটা, বুঝাই যাচ্ছে। এই যে যে রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স চ্যানেল আর সাপোর্ট চ্যানেল ইন বিটুইন, দেখুন এটা কিন্তু অলরেডি একটা প্যাটার্ন তৈরি করেছে, জিগজ্যাগ প্যাটার্ন। আবার এইটা মিলে হচ্ছে একটা ডাব্লিউ, এইটা এইরকম 37 টাকা থেকে 42 টাকা পর্যন্ত বারবার মুভ করে একটা পর্যায়ে এই চ্যানেলের ব্রেকআউটটা হবে। যখনই আপনারা দেখবেন যে জিরো লেভেলের কাছাকাছি ম্যাকডি চলে আসছে, তখন ধরে নেবেন যে সম্ভাব্য যে কোনো সময় এই চ্যানেলের ব্রেকআউটটা হয়ে শেয়ারের একটা বুল রান শুরু হইতে পারে, এবং সেই ক্ষেত্রে এটা 52 টাকা পর্যন্ত আলটিমেটলি চলে যেতে পারে। আশা করি যে কথাগুলো বলছি এগুলো একটু আপনারা নোট করে রাখবেন। তাহলে যখন প্রয়োজন হবে এই সিমিলার কথাগুলো দিয়ে আপনারা অন্যান্য অ্যানালাইসিস গুলো কন্টিনিউ করতে পারবেন। আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে লিগেসি ফুটওয়্যার, ম্যাকডি ক্রসওভার হয়েছে, জিরো লেভেলের নিচে ছিল, এই যে বারবার বলি যেটা, যে জিরো লেভেলের নিচে থাকলে এরকম ওয়েভ করে 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 জিরোটাকে ফেস করে তারপরে বুল মুভ দেয়, অথবা এই যে কনসলিডেট করে করে একটা পর্যায়ে জিরো লেভেলকে ক্রস, তারপরে বুল মুভ, এবং সেকেন্ড বার যখন আবার ক্রসওভার হয়, সেটা আরেকবার বুল মুভ দেয়। সো আমরা দেখতেই পাচ্ছি সাপোর্ট নিয়েছে, এটা রেজিস্ট্যান্স জোন যেহেতু এটা কাছাকাছি ছিল, এখানে রেজিস্ট্যান্স তৈরি করেছে। এই ডাউন স্লপ যে লাইনটা, সেটার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি আমরা এই ক্যান্ডেলের মাধ্যমে। আর আলটিমেটলি সে একটা লো পেইড আপের স্টকের মধ্যে পড়বে কিনা দেখতে হবে, আমার এই মুহূর্তে মনে নেই। বাট নন ফান্ডামেন্টাল স্টক গুলো যখন মুভমেন্ট আসে, এইটা একটা স্টক যে ওইখানে ভালো কন্ট্রিবিউট করে অনেক সময়। তো আপনারা ফান্ডামেন্টাল গুলো দেখে নেবেন এবং সেই সঙ্গে চার্টের সঙ্গে মিলিয়ে নেবেন। রেজিস্ট্যান্স জোন গুলো 58 এবং 66, এবং আরো যদি ভালো হয় তাহলে আলটিমেটলি এই যে 76 টাকা পর্যন্ত এটার মুভমেন্ট হতে পারে। আমরা সর্বশেষ যে স্টকটার আলোচনা করব সেটা হচ্ছে লাফার্জ। লাফার্জের স্টক নিয়ে আলোচনা করার জন্য আমরা দেখলাম যে ম্যাকডি ক্রস ওভার জিরো লেভেলের নিচে ছিল, এই জিরো লেভেলকে ক্রস করার পরে শেয়ারের প্রাইস এই বৃদ্ধি পেয়েছে। তো আমরা স্টিল এটা একটু ডাউন স্লাইডিং দেখতেছি। আমরা কি কালারটা একটু চেঞ্জ করি, ব্লু কালার না, আমরা গ্রিন গ্রিন কালারটা নিই। এই এই জিরো লেভেলকে নিয়ে তারপরে বুল মুভ। তো এটা আরো কয়েক মাসের এই কন্টিনিউ করতে পারে। এটা এই চ্যানেলের মধ্যে স্কুইজ হয়ে একটা পর্যায়ে যে চ্যানেলকে ব্রেক করে বড় একটা বুল মুভ আমরা দেখতে পারি। আমার প্রিভিয়াস বেশ কয়েকটা ভিডিও আগে আমরা ইন্ডেক্সের আলোচনায় বলেছিলাম যে বিফোর ইলেকশন মার্কেটে বড় রকমের একটা মোমেন্টাম আবার তৈরির চান্স আছে।
তো আপনার অবজারভেশনে রাখলে সেটা যদি তৈরি হয়, আশা করি সেটা আপনারা ধরতে পারবেন। যাই হোক, আমরা অ্যানালাইসিস গুলো দেখলাম যে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং অ্যানালাইসিসের আজকে আমরা আহ, বেশ কয়েকটা পয়েন্ট জানতে পারলাম যে ম্যাকডি বিলো জিরো লেভেল এবং অ্যাবভ জিরো লেভেল কিভাবে কাজ করে, ম্যাকডি ক্রস ওভার জিনিসটা কি, বুল রান বা বুল মুভ কখন শুরু হয়, এবং সেই সঙ্গে দেখলাম যে একটা স্টক বুলিশ আর বেয়ারিশ কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য এটা চ্যানেলটাকে ফলো করা লাগে, এবং চ্যানেলকে ফলো করতে গেলে আমরা মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন পেয়ে যাই, এবং সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলোতে আমরা আমাদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোকে নির্ধারণ করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস শিখবো। লাস্ট 2 দিনের যে মার্কেট আপডেট, আমরা এখানে ক্যান্ডেল স্টিক্স এর একটু বোঝার চেষ্টা করব। যেমন অনেকগুলো বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট কিন্তু একটা কোথায় আসছে, রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি। আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন, এই 5080 পয়েন্টটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা এর আগে দেখিয়েছি। আমি এটা সেভ করে রেখেছি, সো ডাটাগুলো আমরা পরবর্তীতে যেন পাই এবং দেখাতে পারি। তো এই রেজিস্ট্যান্স জোনের প্রায় কাছাকাছি এসে কি করলো, দুইটা ছোট ছোট বডির ক্যান্ডেল স্টিক তৈরি করছে। এই ছোট বডির ক্যান্ডেল স্টিক কিন্তু সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। কিরকম, যে এই এই যে বড় বডির যে ক্যান্ডেল গুলো, এর মানে এখানে যত বড় বডি হবে তত বুলিশ অথবা বেয়ারিশ অবস্থা থাকবে। আর এই ক্যান্ডেল গুলো ছোট ছোট মানে কি, এইখানে এইটার মানে বিহেভিয়ারাল ফাইন্যান্সের ভাষায় এখানে একটা সাইকোলজি বলতেছে, অর্থাৎ ইনভেস্টরদের সাইকোলজি বলতেছে। ইনভেস্টরদের সাইকোলজি কি, তারা একটু এখানে সন্দিহান। তারা না খুব বেশি অপটিমিস্টিক, না খুব প্যাসিমিস্টিক, অর্থাৎ খুব আশাবাদীও না, খুব আহ হতাশও না, আশঙ্কাগ্রস্ত না, মানে কাইন্ড অফ লাইফ ইনডিসিশন। তারা বুঝতে পারছে না। এখন আমরা যদি দেখি যে এই যে আমি একটু এটাকে মিল করে নিয়ে আসি। তো এই যে যে জায়গাটা ক্যান্ডেলের অবস্থাটা, আপনারা দেখেন এইখানকার ক্যান্ডেলের প্রায় কাছাকাছি ছোট বডি। হ্যাঁ, এখানেও ছোট বডি। তবে এখানে একটা সিগনিফিক্যান্ট ইস্যু হচ্ছে, এইখানে উপরের দিকে যে উইকটা বা এটাকে বলা হয় শ্যাডো বা লেগ বা স্টিক, সেটা কিন্তু উপরে নিচে প্রায় সমান সমান। তো আর এইখানে কিন্তু উপরের দিকেই বেশি ইনভার্টেড হ্যামার তৈরি করছে, আর এইখানেও অলমোস্ট তাই। তো এইখানে ডিফারেন্স এটা থেকে এটা এখানে যে এই জায়গাটাতে যখনই মার্কেট মানে পুশ করছে বা পুল হচ্ছে, একটা পর্যায়ে যে এখানে ভালোই কি হয়, প্রফিট টেকিং হচ্ছে। প্রফিট টেকিং হয়ে কি হচ্ছে যে এই জোনটার কাছাকাছি, অর্থাৎ 5000 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট যদি বলি, এই 5000-এর এইখানে এসে স্টে করছে। এখন কোনো কারণে যদি এইটা বেশ কয়েকটা দিন কন্টিনিউ করে এবং এই ধরনের বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে এই 5080টাকে যদি ব্রেকআউট করে, তাহলে পরবর্তী যে রেজিস্ট্যান্স 5160, এইটার ইন বিটুইন এই জোনের মধ্যে কি হইতে পারে, একটা ছোটখাটো কনসলিডেশন বা সাইডওয়ে হইতে পারে। এই কনসলিডেশন বা সাইডওয়ে হয়ে যে জিনিসটা হবে, যে এইখানে একটা ফাউন্ডেশন তৈরি করবে, এখানে একটা মোমেন্টাম গেইন করবে। হাইপোথেটিক্যালি বলছি, আপনারা এটা আমার মানে সম্পূর্ণরূপে এটা একটা কি অনুমান, ধারণা। যদি সেটা করতে পারে, তাহলে পরবর্তী মোমেন্টামে এই ইন্ডেক্স 5500 পর্যন্ত মানে একবারে র্যালি করে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর এইটা যদি ফেল করে, অর্থাৎ এইখানে ফাউন্ডেশন তৈরি করতে না পারে, সাইকোলজিক্যাল যে সাপোর্টের কথা বললাম 5000, সেটা যদি ধরে রাখতে না পারে, তাহলে কি হইতে পারে, তাহলে যে জিনিসটা হইতে পারে, আপনারা এই জায়গাটার সঙ্গে তখন তুলনা করবেন। এখানে অনেকগুলো ইনভার্টেড আমার উপরের দিকে উইকটা বেশি, নিচের দিকে কিন্তু বডিটা ছোট। এই জিনিসগুলো যদি আপনারা দেখেন যে বারবার এটা আসতেছে, এবং একটা বড় নেগেটিভ ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দিয়ে দিছে যে এটা হয়তো বা আর এখানে নাও টিকতে পারে, মার্কেট ইজ ডিক্লাইনিং। তাহলে কি হবে, এই 5000 সাইকোলজিক্যাল যে সাপোর্ট জোন, সেইটাতে মার্কেট সাস্টেন না করে পরবর্তীতে যে জিনিসটা হবে, যেমন এটা একটা বড় ক্যান্ডেল, এটার 50% আমরা ধরবো, তার মানে এই জায়গাটাতে সাপোর্ট আসতে পারে, কথা 5960 বা 70 পয়েন্টের আশেপাশে।
মানে একটা বুল রান হইতে গেলে সবসময় দাম বাড়ে এরকম না, সবসময় মার্কেট আপ হয় এরকম না। ছোটখাটো কারেকশন দিয়ে আপ ডাউন করে করে তারপরে বড় যে বুল রান সেইটার জন্য প্রিপারেশন নেয়। তো আপনারা ওইভাবেও চিন্তা করতে পারেন। তো এটা এই জায়গায় এসে এইখানে কনসিডারেশন করে এখানে ৫,১৬০ ব্রেকআউট, তারপরে ৫,১৬০ এর উপরে স্টে, তারপরে বড় রকমের মুভমেন্ট এখানে নতুন করে আবার তৈরি করলেও করতে পারে। সো এই সিনারিও গুলো যদি আপনি আগে থেকে ধারণা করে রাখতে পারেন, আপনার জন্য মার্কেট রিড করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনভেস্টিং know how এর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।